রোজকার মতো চলে এসেছি এনটিভির পর্দায়, সাথে নিয়ে প্রাণ মিল্ক ক্যান্ডি কুইজ শো, জানার আছে বলার আছে। তোমাদের সাথে আছি আমি এশা। নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। আজকের আয়োজনের শুরুতেই তোমাদেরকে জানিয়ে দেব বলথা গার্ডেন সম্পর্কে কিছু তথ্য। বলথা গার্ডেন ঢাকা শহরের ওয়ারি এলাকায় অবস্থিত একটি বোটানিক্যাল গার্ডেন। ব্যক্তিগত উদ্যোগে প্রতিষ্ঠিত এটি বাংলাদেশের অন্যতম প্রাচীন উদ্যান। ভাওয়াল জমিদার নরেন্দ্র নারায়ণ চৌধুরী 1909 সালে বাগানটি প্রতিষ্ঠা করেন। বলথার দুটি অংশ, বৃহত্তর সিবিলি ও ক্ষুদ্রতর সাইকি। প্রথমটি গ্রিক দেবীর নাম অনুযায়ী আকার মোটামুটি আয়তকার, উত্তরের অংশ কিছুটা কৌণিক। দ্বিতীয়টির অর্থ মানস। জমিদার নরেন্দ্র নারায়ণ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে দুর্লভ প্রজাতির উদ্ভিদ এনে বাগানটি সমৃদ্ধ করেছেন। বর্তমানে প্রায় 672 প্রজাতির উদ্ভিদের নমুনা বাগানটিতে দেখতে পাওয়া যায়। বন্ধুরা, আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন সঙ্গীত শিল্পী সাজেদ ফাতেমি। চলো তার সঙ্গে কথা বলি। কেমন আছেন ভাইয়া? আমি ভালো, আপনি কেমন? আমিও খুব ভালো আছি। আপনাকে শুরুতেই স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে এবং সেই সাথে নতুন বছরের শুভেচ্ছা জানাই, বাংলা বছরে। তো নতুন বছরের কথা যেহেতু উঠলো, এই নতুন বছরের কিছুদিন আগে আপনার ব্যান্ডের অ্যালবাম আমরা পেয়েছি, নকশি কাঁথার গান নামে। তো অ্যালবামটা সম্পর্কে একটু জানতে চাচ্ছি। আপনার ব্যান্ডের নামও নকশি কাঁথা, তো নকশি কাঁথারই গান, তো কেমন কি কি গান রেখেছেন এখানে? হ্যাঁ, নকশি কাঁথার গান আমরা তো আসলে যেহেতু মাটিরই গান করি, লোকগান করি, বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চলের লোকগান করি। অ্যালবামের মধ্যেও তাই আমাদের 5টি মৌলিক গান আছে, আর হচ্ছে একটি গান আমাদের ময়মনসিংহ গীতিকা থেকে নেয়, ময়মনসিংহ গীতিকার মহুয়া পালা থেকে নেয়। আর একটা হচ্ছে জসিমউদ্দিনের লেখা, সেটা হচ্ছে আব্দুল আলিম এবং বাসুদ্দিন দুজনে গেয়ে গেছেন গানটি। বাকি 5টি গানই মৌলিক এবং আমাদের একটি গান এখানে আছে হচ্ছে নেপালি ফোকের আঙ্গিকে। আচ্ছা আচ্ছা, নেপালি ফোক গানের আঙ্গিকে। তো এটা সেই অঙ্গটাকে ধারণ করার প্ল্যানটা আসলো কিভাবে? আমরা তো আসলে বিভিন্ন অঙ্গই ধারণ করি, মানে বিভিন্ন দেশের ভাষা, বিভিন্ন দেশের ভাষার গান, লোকগান, সেই গানগুলো নিয়ে কাজ করার চেষ্টা করছি। সেই সাথে আমাদের দেশেরও বিভিন্ন অঞ্চলগুলো ঘুরে ঘুরে কাজগুলো করা হচ্ছে। সেগুলো করতে গিয়ে আসলে ধারণ, সংযোজন, বিয়োজন এগুলো চলছে, সবই চলছে। আচ্ছা, তো সেই চিন্তা থেকেই কাজটা করা। তো ভাইয়া, গানের কথা যখন উঠছে, একটা গান কি শুনতে পারি এখন? হ্যাঁ, প্রথমে একটি গান করছি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের বাঁকুড়া অঞ্চলের গান। আচ্ছা, ঠিক আছে। ফুল গাছটি লাগাইছিলাম ধুলা মাটি দিয়া রে, সে ফুল ফুটিয়া রইল অগম দৈরার মাজারে। ফুল গাছটি লাগাইছিলাম ধুলা মাটি দিয়া রে, সে ফুল ফুটিয়া রইল অগম দৈরার মাজারে। গাছে আইলো বড় আম, ছয়ানা সাতানা দাম, গাছে আইলো বড় আম, ছয়ানা সাতানা দাম। বড় আম বড় মিঠা লাগে রে, বাঁকুড়া বাজারে লাজ জাগে রে, বাঁকুড়া বাজারে লাজ জাগে রে। আম গাছে আম নাই, কুটা কেন লাড়ো রে, আম গাছে আম নাই, কুটা কেন লাড়ো রে। তোমার দেশে আমি নাই, আঁখি কেন ঠারো রে, আরে তোমার দেশে আমি নাই, আঁখি কেন ঠারো রে। আরে কদম গাছে মোহন চূড়া দাঁড়াই আছে নবীন ছুড়া, কদম গাছে নবীন চূড়া দাঁড়াই আছে নবীন ছুড়া। ওরে ছুড়া মোদের পাড়ায় যাবিল, গাথে দেব বিনি সুতার মালা, গাথে দেব বিনি সুতার মালা। ফুল গাছটি লাগাইছিলাম ধুলা মাটি দিয়া রে, সে ফুল ফুটিয়া রইল অগম দৈরার মাজারে।
আরে ফুল গাছে টিল লাগাইছিলাম ধুলা মাটি দিয়া রে সে ফুল ফুটিয়া রইল মগম দইরার বাজারে অসাধারণ, খুব ভালো লাগলো, বেশ আনকমন একটা গান, আগে শোনা হয়নি আমার, খুব ভালো লাগলো গানটি শুনে। তো ভাইয়া আবার একটু নকশিকাঁথার গান, আপনাদের নকশিকাঁথা ব্যান্ডের প্রসঙ্গে আসি। তো এটার আগেও আপনাদের আরো একটি অ্যালবাম আমরা পেয়েছি বেশ অনেক আগে, তো এতদিন গ্যাপ দিয়ে 2008-এ আপনাদের সেই অ্যালবামটা আমরা পেয়েছি, তো 2008-এর পর আবার 16 মানে দীর্ঘ 8 বছর এতটা বিরতি নেওয়ার কারণ? এই বিরতিটা নেওয়ার আসলে কারণ ছিল আমাদের একটা ট্রানজিশন পিরিয়ড গেল, সেটা আমরা 2007-এ আমাদের ব্যান্ড গঠন গানওয়ালা, তারপরে এক সময় গানওয়ালা থেকে আমরা তখন করতাম সোশ্যাল ক্রাইসিস নিয়ে গান, তারপরে এক সময় আমরা নিজেদের ধরনটা চেঞ্জ করে ফেলি 2012-তে এসে। হ্যাঁ, 2012-তে এসে শুধুই ফোক গান নিয়ে কাজ করা শুরু করি, কারণ যেহেতু আমি অনেকদিন ধরেই বিভিন্ন অঞ্চলের লোকগান নিয়ে কাজ করছিলাম, আমার কাছে একসময় মনে হলো যে সত্যি তো এগুলোই তো আমাদের প্রাণ, আমাদের লোকগানের ভান্ডার তো বিশাল, তো সেই ভান্ডার থেকে যদি কিছু গান যদি আনতে পারি, তুলে আনতে পারি, সেটা আমাদেরই সার্থকতা। যে কারণেই 2012-তে এসে শুধুমাত্র পুরোদস্তুর লোকগান করা শুরু করলাম। তো এই মাঝখানের এই পিরিয়ডটাতে আমাদেরও স্ট্রাগল করতে হয়েছে, প্রস্তুতির একটা ব্যাপার ছিল, সেটার কারণে সে কারণে এত দেরি। আচ্ছা, তো ভাই আমরা আরো কথা বলবো, অনেক কিছু জানার আছে, তবে এই মুহূর্তে একজন বন্ধু অপেক্ষা করে আছে, তার সাথে কথা বলে নিই। হ্যালো হ্যালো হ্যালো, কে বলছো? আমি ডায়মন্ড। কেমন আছো ডায়মন্ড? ভালো। ভাইয়া তুমি কোন ক্লাসে পড়ছো? 6। ঠিক আছে, এখন ঝটপট বলো কোন বিভাগ থেকে প্রশ্ন করব? খেলার মাঠ। খেলার মাঠ, ঠিক আছে। ডায়মন্ডের জন্য থাকছে খেলার মাঠ থেকে প্রথম প্রশ্ন, এবং প্রশ্নটি হচ্ছে ম্যানচেস্টার সিটি কত সালে প্রথম ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা জয় লাভ করে? অপশনগুলো বলে দিচ্ছি। অপশন ক 2010, অপশন খ 2011, অপশন গ 2012। 2010। ক 2010 নিলাম, কিন্তু ডায়মন্ড উত্তরটি হলো না, সঠিক উত্তর ছিল অপশন গ 2012। যাই হোক, জানা হয়ে গেল। আর একজন বন্ধু আছে। হ্যালো আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বন্ধু কে বলছো? আপু, আমি আশা বলতেছি। কেমন আছো আশা? জি আপু, ভালো। আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। আপু, তোমাকে কোন বিভাগ থেকে প্রশ্ন করব? জানা অজানা। জানা অজানা, ঠিক আছে। জানা অজানা থেকে থাকছে তোমার জন্য প্রশ্ন, এবং প্রশ্নটি আমার হাতে। প্রশ্নটি হচ্ছে, সম্প্রতি কোন শহরের পুলিশ বিভাগের জরুরি টেলিফোন সেবায় বাংলা ভাষা সংযোজন করা হয়েছে? অপশন ক দিল্লি, অপশন খ শিকাগো, অপশন গ সিডনি। অপশন ক দিল্লি। অপশন ক দিল্লি নিলাম, কিন্তু আপু উত্তরটি হলো না। উত্তর ছিল অপশন খ শিকাগো। 2016 সালের 25 ফেব্রুয়ারি এ সেবা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। তো ভাই, আবার আপনার কাছে ফিরছি। তো এই যে আপনি বলছিলেন যে সোশ্যাল ক্রাইসিস এই বিষয়গুলো নিয়ে কাজ করতেন, তো সেখান থেকে আপনি চলে আসলেন ফোক গান করার জন্য সিদ্ধান্ত নিলেন। তো আপনার একটা ব্যান্ড মানে তো একটা দল, একটা টিম ওয়ার্ক। তো আপনি তো অনেকদিন ধরে কাজ করছেন ফোক গান নিয়ে, তো যখন পুরো দলটা নিয়ে কাজ করার সিদ্ধান্ত নিলেন, তখন কি কোনো সমস্যা হয়েছে বা লাইন আপে কোনো পরিবর্তন এনেছেন? হ্যাঁ, লাইন আপে অনেকবারই পরিবর্তন এসেছে। সবচেয়ে বড় কথা কি, এটা একটা কঠিন কাজ, যে কোনো একটা দল চালানোই কঠিন কাজ। আর গানের দল সেটা ইদানিং মানে এই সময়ে এসে আরো অনেক বেশি কঠিন হয়ে গেছে, কারণ শিল্পীরা তো প্রত্যেকে স্বাধীন স্বতন্ত্র, প্রত্যেক শিল্পী তার নিজেদের মতো করে চলছে। একজন শিল্পী মঞ্চে উঠে গান দাঁড়িয়ে গেলেই ব্যাস, আর পেছনে একটু সাপোর্ট পেলেই গান হয়ে যাচ্ছে। এটা তো নাটকের দলগুলো যেমন সম্মিলিতভাবে 20 জনের টিম ওয়ার্কটা যদি ঠিকঠাক মতো না হয়, তাহলে নাটকটা কিন্তু মাঝপথে যে কোনোভাবে হোক বাধাগ্রস্ত হবে। সেক্ষেত্রে নাটকের দলের যে টিম ওয়ার্কটা যত বেশি জরুরি, আমাদের শিল্পীদের ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা এত বেশি জরুরি নয় বলে শিল্পীরা নিজেরাই স্বাধীন স্বতন্ত্র, যে কারণে তারা নিজেদের লড়াইয়ে নিজেরাই ব্যস্ত। কিন্তু এটাকে যখন একটা টিম ওয়ার্কের একটা ফ্রেমের মধ্যে যখন নিয়ে আসতে চায় যখন কেউ, তখন প্রত্যেকের মন মানসিকতার 5-7 জন মানুষের মানসিকতা মিলে মিশে যদি একাকার না হয়, তাহলে সত্যি চালানো যায় না সেটা। আমরা এরই মধ্যে সেটা করতে গিয়ে অনেকবারই ভাঙন হয়েছে, অনেকবারই চলে গেছে, কেউ নতুন এসছে, এভাবেই চলছে, তবে দল টিকে আছে। চমৎকার। প্রাণ মিল্ক ক্যান্ডি কুইজ শো জানার আছে বলার আছে, তোমাদের সাথে আছে আমি এশা, এবং কথা হচ্ছিল আজকের অতিথি সঙ্গীত শিল্পী সাজেদ ফাতেমের সঙ্গে। তো
তো ভাই আপনার কাছে আবার ফিরছি। আমরা কথা বলছিলাম আপনার ব্যান্ড নকশিকাথা নিয়ে, এবং নকশিকাথার গান অ্যালবাম নিয়ে অনেক কিছু জানা হলো। এই অ্যালবাম আপনি বলছিলেন যে একটি গান আছে ময়মনসিংহ গীতিকার মহুয়াপালা থেকে নেওয়া। তো এই যে গানটা মহুয়াপালা থেকে নেওয়া এবং ময়মনসিংহ গীতিকা মানে আমাদের খুব পুরনো একটি ঐতিহ্য, আমাদের সবারই খুবই পছন্দের একটি ব্যাপার এটা। তো এই গানটা আপনি সংগ্রহ করলেন কিভাবে? গানটা তো সে বহু পুরনো, ময়মনসিংহ গীতিকা আমাদের বাংলা সাহিত্যের অন্যতম সমৃদ্ধ শাখা। তো সেই ময়মনসিংহ গীতিকার বহু আগে শোনা আসলে গানটা আমার, যখন ফোক গান নিয়ে কাজ করতাম বিভিন্ন অঞ্চলে গিয়ে, ময়মনসিংহ অঞ্চলে গিয়ে শুনেছি, তারপরে মহিনের ঘোড়াগুলির ব্যান্ডের কাছ থেকে শোনা। আর গানটার ছোট্ট একটা গল্প আছে, সেটা হচ্ছে যে জমিদার নদের চাঁদ একবার তার নিজের এলাকায় সাপ খেলা দেখানোর জন্য একটা বেদে দলকে আমন্ত্রণ জানায়। তো সেই দলের নেতা হচ্ছে হোমরা বাদ্যা, তার মেয়ে হচ্ছে মহুয়া সুন্দরী। তো বেদে দল তারা জমিদার নদের চাঁদের এলাকায় এসে সাপ খেলা দেখানোর পরে তখন জমিদার নদের চাঁদ বেদে সর্দারের মেয়ে মহুয়া সুন্দরীকে দেখে প্রেমে পড়ে যায়। তখন সে বিভিন্নভাবে তাকে পেতে আগ্রহী হয়ে ওঠে। একটা পর্যায়ে সেই জমিদার সে হোমরা বাদ্যা এবং তার পুরো দলটাকে তার এলাকায় থাকার জন্য জায়গা করে দেয়। তখন তারা সেখানেই জীবনযাপন করতে থাকে। হোমরা বাদ্যা তার দল বল নিয়ে সেখানেই জীবনযাপন করে, বিভিন্ন চাষবাস করতে থাকে। সেটা নিয়ে এই গানটা। আচ্ছা, তো এই গানটা কি আমরা শুনতে পারি? হ্যাঁ, সেই গানটি গেয়ে কথা বলছি, সেই গানটি গাইছি। হ্যাঁ, লয়াবাড়ি লয়ারে বাদ্যা লাগাইলো বাইগুন, সেই বাইগুন তুলতে কন্যা জুড়িল কান্দন গো, জুড়িল কান্দন। লয়াবাড়ি লয়ারে বাদ্যা লাগাইলো বাইগুন, সেই বাইগুন তুলতে কন্যা জুড়িল কান্দন গো, জুড়িল কান্দন। কান্দনা কান্দনা কন্যা, কান্দনা কান্দনা কন্যা না কান্দিও, সেই বাইগুন পয়সা দিয়াম তোমার গলার হার গো, তোমার গলার হার। সেই বাইগুন পয়সা দিয়াম তোমার গলার হার গো, তোমার গলার হার। লয়াবাড়ি লয়ারে বাদ্যা লাগাইলো কচু, সেই কচু পয়সা দিয়াম তোমার হাতের বাজু গো, তোমার হাতের বাজু। লয়াবাড়ি লয়ারে বাদ্যা লাগাইলো কচু, সেই কচু পয়সা দিয়াম তোমার হাতের বাজু গো, তোমার হাতের বাজু। লয়াবাড়ি লয়ারে বাদ্যা, লয়াবাড়ি লয়ারে বাদ্যা লাগাইলো কলা, সেই কলা পয়সা দিয়াম তোমার গলার মালা গো, তোমার গলার মালা। সেই কলা পয়সা দিয়াম তোমার গলার মালা গো, তোমার গলার মালা। লয়ারে বাদ্যা বানাইলো চৌকারি, চৌদিকে মালংসের বেড়া আয়না সারি সারি গো, আয়না সারি সারি। নয়াবাড়ি লয়ারে বাদ্যা বানাইলো চৌকারি, চৌদিকে মালংসের বেড়া আয়না সারি সারি গো, আয়না সারি সারি। হাস মারলাম কই তোর মারলাম, হাস মারলাম কই তোর মারলাম, মাইছা মারলাম টিয়া। ভালো কইরা রাইতো বেগুন কালা জিরা দিয়া গো, কালা জিরা দিয়া। ভালো কইরা রাইতো বেগুন কালা জিরা দিয়া গো, কালা জিরা দিয়া। লয়াবাড়ি লয়ারে বাদ্যা লাগাইলো বাইগুন, সেই বাইগুন তুলতে কন্যা জুড়িল কান্দন গো, জুড়িল কান্দন, জুড়িল কান্দন গো, জুড়িল কান্দন, জুড়িল কান্দন গো, জুড়িল কান্দন। চমৎকার। তো ভাইয়া এই যে এই গানটি করার সিদ্ধান্তটা নিলেন কেন অ্যালবামে যে রাখবেন? আচ্ছা আচ্ছা, এটা একটা আমার কাছে মনে হয় সত্যি যে আমরা যেহেতু ফোক গান নিয়ে কাজ করছি, ঐতিহ্যবাহী গানগুলো নিয়েই কাজ করছি, কাজেই
এটা এত বড় একটা ঐতিহ্য আমাদের ময়মনসিংহ গীতিকা, এটাকে যদি কোনো মতে কোনোভাবে ধারণ করতে পারি আমাদের অ্যালবামে, সেই চিন্তা থেকেই আসলে। তো যেহেতু ঐতিহ্যের কথা উঠলো, তো এমন কি কোনো প্ল্যান আছে যে সামনেই কি ময়মনসিংহ গীতিকার যে বিভিন্ন গানগুলো আছে এগুলো নিয়েই পুরো একটি অ্যালবাম করার ইচ্ছা? এটা একটা দারুণ ব্যাপার। আমার মাথায় আছে যে আমরা এখান থেকে শুধু মহুয়া পালা না, ময়মনসিংহ গীতিকা তো অন্তত 17টা পালা আছে ময়মনসিংহ গীতিকার মধ্যে। প্রত্যেকটা পালাতেই অসাধারণ সব গান আছে, গানের আয়োজন আছে, তো সেগুলো নিয়ে গান করার চিন্তা আছে। আরো বেশ কিছু গান করবো, এখনই অ্যালবাম করবো কিনা সেটা জানি না, তবে গীতিকাগুলো থেকে আরো গান করা। আচ্ছা, চমৎকার চমৎকার একটি সিদ্ধান্ত আপনার। তো ভাই আমরা আরো কথা বলবো, একজন বন্ধু অপেক্ষা করে আছে, তার সাথে কথা বলে নিই। হ্যালো আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বন্ধুকে বলছো? আপু আমি আকিব। কেমন আছো? ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। তোমাকে কোন বিভাগ থেকে প্রশ্ন করব? খেলার মাঠ। খেলার মাঠ, ঠিক আছে। খেলার মাঠ থেকে থাকছে তোমার জন্য প্রথম প্রশ্ন, এবং প্রশ্নটি হচ্ছে 2016 সালের অলিম্পিক গেমসে নতুন সংযুক্ত হয়েছে অপশন ক গলফ ও হকি, অপশন খ হকি ও রাগবি, অপশন ক গলফ ও রাগবি। অপশন ক গলফ ও হকি। অপশন ক গলফ ও হকি নিলাম, কিন্তু ভাইয়া উত্তরটি হলো না। সঠিক উত্তর ছিল অপশন গ গলফ ও রাগবি। আরো একজন বন্ধু আছে। হ্যালো হ্যালো, কে বলছো? হ্যালো আপু, আমি সেতু। কেমন আছো সেতু? এই তো আপু ভালো। সেতু তুমি কোন ক্লাসে পড়ছো? আপু ক্লাস 10। ক্লাস 10, ঠিক আছে। সেতু এখন ঝটপট বলো কোন বিভাগ থেকে প্রশ্ন করব? আপু ইতিহাস ঐতিহ্য। ইতিহাস ও ঐতিহ্য, ঠিক আছে। ইতিহাস ও ঐতিহ্য থেকে থাকছে সেতুর জন্য প্রথম প্রশ্ন, এবং প্রশ্নটি হচ্ছে পূর্ববঙ্গের প্রথম আইসিএস কে ছিলেন? অপশন ক কৃষ্ণচন্দ্র মজুমদার, অপশন খ সত্যনারায়ণ ঠাকুর, অপশন গ স্যার কে জি গুপ্ত। আপু অপশন ক কৃষ্ণচন্দ্র মজুমদার। অপশন ক কৃষ্ণচন্দ্র মজুমদার নিলাম, কিন্তু আপু তোমার উত্তরটি হলো না। সঠিক উত্তর ছিল অপশন গ স্যার কে জি গুপ্ত। তো ভাইয়া আবার আপনার কাছে ফিরছি। তো এই তো যাচ্ছে আপনার ব্যান্ডের কথা, আরও অনেকগুলো প্রসঙ্গই আসলো, ঐতিহ্যের কথা আসলো, তো আরও বেশ কিছু বিষয় জানার আছে। আমি একটা প্রশ্ন আপনার কাছে রাখতে চাই যে আপনার প্রথম অ্যালবামটা আমরা পেয়েছিলাম হচ্ছে আধুনিক গানের, এবং সেখান থেকে এখন আপনি পুরো দোস্তর ফোক গান নিয়ে কাজ করছেন। তো এই ট্রানজিশনটা আমাদের জন্য বেশ চমকপ্রদ একটি ব্যাপার ছিল। মিল্ক ক্যান্ডি কুইজ শো জানার আছে বলার আছে, তোমাদের সাথে আছে আমি এশা, এবং কথা হচ্ছিল আজকের অতিথি সঙ্গীত শিল্পী সাজিদ ফাতেমের সঙ্গে। আমরা আরো কথা বলবো, গানও শুনবো, তবে এই মুহূর্তে একজন বন্ধু অপেক্ষা করে আছে ছবির গ্যালারি খেলার জন্য। হ্যালো হ্যালো হ্যালো, কে বলছো? আমি পুষ্পিতা। পুষ্পিতা, কেমন আছো তুমি? জি ভালো আপু, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। পুষ্পিতা, তুমি কোন ক্লাসে পড়ছো? আমি ক্লাস 7 এ। 7 এ, ঠিক আছে। পুষ্পিতা, তুমি নিশ্চয়ই জানো এখন তোমার জন্য থাকছে ছবির গ্যালারি, ঠিক আছে। ছবির গ্যালারি থেকে তোমার জন্য থাকছে প্রথম প্রশ্ন। প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের এই খ্যাতিমান কথা সাহিত্যিকের নাম বলো। অপশনগুলো বলে দিচ্ছি। অপশন ক রাজিয়া খান, অপশন খ রাবেয়া খাতুন, অপশন গ রিজিয়া রহমান। জি রাবেয়া খাতুন। খ অপশন খ রাবেয়া খাতুন, ঝটপট বললে এবং উত্তর একদম সঠিক। অভিনন্দন তোমাকে 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। এবার দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি। ছবির এই চিত্রশিল্পীর নাম বলো। অপশন ক পাবলো পিকাসো, অপশন খ ভ্যান গগ, অপশন খ মাইকেল অ্যাঞ্জেলো। ভ্যান গগ। অপশন খ ভ্যান গগ নিলাম, কিন্তু পুষ্পিতা উত্তরটি হলো না। সঠিক উত্তর ছিল অপশন গ মাইকেল অ্যাঞ্জেলো। আরো একজন বন্ধু আছে। হ্যালো, আমি তমা। তমা, কেমন আছো তুমি? জি ভালো আছি। তমা, তুমি কোন ক্লাসে পড়ছো? ক্লাস 10। ক্লাস 10, ঠিক আছে। এখন ঝটপট বলো কোন বিভাগ থেকে প্রশ্ন করব? জীব জগৎ। জীব জগৎ, ঠিক আছে। তোমার জন্য থাকছে জীব জগৎ থেকে প্রথম প্রশ্ন, এবং প্রশ্নটি হচ্ছে কোনটি মানব দেহের টার্সাল অস্থির অন্তর্ভুক্ত নয়? অপশন ক ট্রাপোজিয়াম, অপশন খ কিউনিফর্ম, অপশন গ ক্যালকোনিয়াম। অপশন ক ট্রাপোজিয়াম নিলাম, এবং উত্তর সঠিক। অভিনন্দন তোমাকে 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। এবার দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি। মস্তিষ্কের বিকাশের জন্য নিচের কোনটি একান্ত প্রয়োজন? অপশন ক গ্লুকোজ, অপশন খ গ্যালাক্টোজ, অপশন গ ল্যাকটোজ। অপশন ক গ্যালাক্টোজ। অপশন খ গ্যালাক্টোজ নিলাম, এবং উত্তর একদম সঠিক।
অভিনন্দন তোমাকে আরো 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। এর পরের প্রশ্নে কি যাব? হ্যাঁ যাব। ঠিক আছে, প্রশ্নটি হচ্ছে সেরেলাসের কাজ কি? অপশন ক ঘুমন্ত মানুষকে হঠাৎ জাগানো, অপশন খ দেহতাপ, অপশন ক দেহের ভারসাম্য বজায় রাখা। দ্রুত বলতে হবে। দেহের ভারসাম্য বজায় রাখা। ক দেহের ভারসাম্য বজায় রাখা এবং উত্তর আবারও সঠিক। অভিনন্দন তোমাকে মোট 2000 টাকা সমমূল্যের বইয়ের জন্য। তো ভাই আবার আপনার কাছে ফিরছি। তো বিরতির আগে আমি আপনার কাছে একটি প্রশ্ন রেখেছিলাম যে আপনার শুরু হলো আধুনিক গানের সেই 2003 সালে এবং তারপর ধীরে ধীরে এখন আপনি পুরোদস্তুর ফোক গান নিয়ে আছেন, তো এটা কেন? তার আগে আমি ওকে অভিনন্দন জানাই আমার পক্ষ থেকে, 2000 টাকা বই পেল সে, দারুণ ব্যাপার। আচ্ছা, ফোক গান নিয়ে 2003-এ ছিল যেটা, সেটা আমার শুধুই আধুনিক গানেরই অ্যালবাম ছিল, একেবারে গতানুগতিক ধারার বিরহের গান। ওই সময় একটা ফ্লো চলছিল যে ওই সময় অনেক বিখ্যাত শিল্পীর জন্ম হয়, হিট হয় তাদের গান। একইভাবে আমার অ্যালবামটাও হিট হয়, কতদিন তোমাকে দেখি না শিরোনামে অ্যালবাম। তারপরে থেকেই ওই অ্যালবাম হিট হয়ে গেল, গান বাজতে থাকলো চারিদিকে এবং এনটিভি থেকে ডাক পেলাম যে বাউল গানের অনুষ্ঠান উপস্থাপনা করার জন্য। আসলে তার আগ পর্যন্ত বাউল গান সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না, ফোক গান সম্পর্কে। তো আমি অফারটা নিলাম, নেওয়ার পরে অনুষ্ঠান উপস্থাপনা শুরু করলাম। আমরা দেশের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বাউল গান নিয়ে অনুষ্ঠান করা শুরু করলাম। তখন আমার কাছে মনে হলো যে আমি আস্তে আস্তে ওটার মধ্যে ডুবতে থাকলাম এবং ওটা থেকে দূরে সরে আসলাম, ওই গতানুগতিক ধারার গান থেকে সরে আসলাম। আস্তে আস্তে একটা পর্যায়ে, এটা তো টানা 3 বছরের মতো চললো, ভিতরে ঢুকছেন ততটা আকর্ষণ বাড়ছে। সেটাই, যে আমার কাছে মনে হলো যে একেবারেই প্রত্যন্ত অঞ্চলের এই মানুষগুলো, গ্রামগঞ্জে এই শিল্পীরা, আমরা শহুরে শিল্পী বলে যাদেরকে আমরা নিজেরা অনেক বড় মনে করতাম, যাদেরকে ভাবতাম যে অনেক বড় শিল্পী, সত্যিকার অর্থেই তারা আসলে কতটুকু বড় শিল্পী সেটা নিয়ে আমার মনে প্রশ্ন দেখা দিল। এবং ওই মানুষগুলোর কাছে যখন গেলাম, জাস্ট ওদের দিকে তাকালেই মনে হয় না যে সেই অর্থে বড় কোনো গায়ক, কিন্তু যখন উনি ভায়োলিনটা নিয়ে দাঁড়িয়ে যাচ্ছেন তখন সত্যি একেবারে মানে হৃদয়ের মধ্য দিয়ে সেটা মনে হচ্ছে সাধারণ ব্যাপারগুলো আপনাকে আলোড়ন সৃষ্টি করছিল। একে একে যত বাউল শিল্পীর কাছেই যেতে থাকলাম, আমিও ততই আমার আধুনিক গান থেকে সরে আসতে থাকলাম এবং এটার মধ্যে ডুবে গেলাম। আমি বাউল গানের মধ্যে এক সময় ডুবে গেলাম, যে কারণে আমার একক অ্যালবাম আর করা হয় না। পরে অনেকগুলো কাজ করেছি, অনেক কাজ করেছে এবং বাউল গান নিয়ে প্রচুর কাজ আপনার। ভাই একটা প্রশ্ন আপনার কাছে আমি করতে চাচ্ছি, আপনি বলছিলেন আপনি বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চলের গান নিয়ে কাজ করছেন, তো আশা করছি সামনেও এই ধারাটা আপনি অব্যাহত রাখবেন। অবশ্যই, সেই কাজটাই তো করে যাচ্ছি এবং আমি জাস্ট কি বলবো যে যতক্ষণ দেহে আছে প্রাণ। অবশ্যই আমরাও চাই আপনি যেন কাজ করতে থাকেন এবং আপনার কাছে প্রচুর গান যেন আমরা পেতে পারি। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। শেষ এভাবে করবো না, অবশ্যই একটি গান শুনেই শেষ করবো, তবে তার আগে আমি আমার বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। বন্ধুরা, দেখতে দেখতে আয়োজনের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আবার দেখা হবে আগামী সপ্তাহে। বন্ধুরা, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় টিভিতে সম্প্রচারিত সংবাদ, অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগ করতে ভিজিট করো আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntv.bd.com। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এনটিভির সাথেই থেকো। ভাই এবার কোন গানটি শুনবো? এই গানটি গাওয়ার জন্য আমাকে অনেকেই বলেছেন, আব্বাসুদ্দিন আব্দুল আলিম আমাদের সেই লোকগানের সম্রাট এবং লোকগানের রাজপুত্র, দুজনেই গেয়ে গেছেন গানটি, জসিমউদ্দিনের লেখা। মনরে ওরে হাইলা লোকের লাঙল মাকা, জনম বাঁকা চাঁদ রে, জনম বাঁকা চাঁদ। ওরে হাইলা লোকের লাঙল মাকা, জনম বাঁকা চাঁদ রে, জনম বাঁকা চাঁদ। আরে তাহার চাইতে অধিক বাঁকা, হায় হায় তাহার চাইতে অধিক বাঁকা, যারে দিছি তান রে দুরন্ত পরবাসী। মনরে ওরে কুল বাঁকা, গান বাঁকা, বাঁকা গানে পানি রে, বাঁকা গানের পানি। ওরে কুল বাঁকা, গান বাঁকা, বাঁকা গানে পানি রে, বাঁকা গানের
পানি আরে সকল বাঁকায় বাইলাম নৌকায় সকল বাঁকায় বাইলাম নৌকা তবু বাঁকারে না জানি রে দুরন্ত পরবাসে মনোরে ওরে হাড় হইল জড় জড় অন্তর হইল উড়ারে আমার অন্তর হইল উড়া ওরে হাড় হইল জড় জড় অন্তর হইল উড়ারে আমার অন্তর হইল